একটা অসাধারণ একটা নতুন স্টাইলের হরর স্টোরি আসছে বঙ্গতুরে ইউটিউব চ্যানেলে। এখানে মৃত্যু বিক্রি হয় হচ্ছে গল্পের নাম, অঙ্কিতা ঘোষের লেখা আর এই অধমের পাঠ করা। আপনাদের সবাইকে অনুরোধ রইল একেবারে পুরো গল্পটা শেষ অবধি শুনবেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। গভীর রাত, শীতের হিমেল হাওয়ায় নিস্তব্ধ দেবনগর গ্রামটা যেন ঠান্ডায় জমে গেছে। দূরে কোথাও থেকে শেয়ালের চাপা হাহাকার ভেসে আসছে। প্রথমার ঘরটা অন্ধকারে ঢাকা। কেবল হ্যারিকেনের টিমটিমে হলুদ আলো মাটিতে দীর্ঘ ছায়া বিস্তার করে অদ্ভুত এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছে। ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে ফেলেছে সে, যেন বুকের ভেতর জমে থাকা ভয় বুক চিরে বেরিয়ে আসতে চাইছে। ঘরের গভীর নীরবতা ভঙ্গ করে হঠাৎ একটা ক্যাঁচ শব্দে ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে গেল। প্রথমার শরীরে শিহরণ খেলে গেল। দরজাটা তো সে নিজেই ভেতর থেকে বন্ধ করেছিল, তাহলে সেটা খুলছে কিভাবে? প্রথমা হাঁটু মুড়ে দেওয়ালে ঠেস দিয়ে বসল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। দরজাটা কিঞ্চিত ফাঁক হলো, তারপর আচমকাই দড়াম করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের নীরবতার পরেই শোনা গেল একটা পায়ের শব্দ। ঘরে কেউ নেই, অথচ তারই পায়ের আওয়াজ ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। প্রথমা দুহাতে ছুরিটা আরো শক্ত করে ধরল। এর মধ্যেই ঘরের ভেতরে দীর্ঘ হাড় হিম করা শীষের শব্দ শোনা গেল। প্রথমা দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। এই শীষের অদ্ভুত শব্দের অর্থ হল মৃত্যু। সেটা প্রথমা স্পষ্টতই বুঝে ফেলেছে। দু কান চেপে চোখ বুজে ফেলল সে। তার বুকের রক্ত হিম হয়ে এসেছে। মনে হচ্ছে এই শব্দ সহ্য করার চেয়ে মরাই ভালো, কিন্তু না, আজ সে মরতে চায় না। একসময় মরতে চেয়েছিল, কিন্তু আর সে মরতে চায় না। আজ সে মৃত্যুর হাত থেকে পালাতে চায়। কিন্তু মৃত্যুর থেকে কি কেউ পালাতে পারে? হঠাৎ করে শীষের সঙ্গে পায়ের শব্দও থেমে গেল। প্রথমা চমকে উঠল। তবে কি এই ঘর থেকে সেই অদৃশ্য ছায়া নিজে থেকেই বিদায় নিল? সবে সবে প্রথমা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, ঠিক সেই সময়ই তার কানের একদম পাশ থেকে ভেসে এলো গা ছমছমে সেই শীষের শব্দ। হাতে ধরা ছুরিটা ঠং করে মাটিতে পড়ল। ধীরে ধীরে সে মুখ ফিরিয়ে দেখল, আবছা অন্ধকারে ঠিক তার পিছনে বসে আছে একটা কালো অবয়ব। সেই অন্ধকারে আবৃত ছায়ামূর্তিটি মুখ তুলে ফ্যাস ফ্যাসে কণ্ঠে বলে উঠল, বলেছিলাম না, মৃত্যু
ছায়ামূর্তির বিকৃত হাসি ঘরের শীতল বাতাসকে যেন ছিন্ন ভিন্ন করে ফেলল। প্রথমা ছিটকে খাটের তলা থেকে বেরিয়ে চিৎকার করে বলে উঠল, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। ছায়ামূর্তিটি সাপের মতো বুকে ভর দিয়ে ধীরে ধীরে খাটের তলা থেকে বেরিয়ে এলো। তারপর প্রথমার মুখের সামনে নিজের মুখ এনে বরফের মতো শীতল কণ্ঠে বলে উঠল, তুমি তো নিজেই বলেছিলে দুঃখ নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে মরো, একবার মৃত্যু কিনে ফেললে তার দাম যে মেটাতে হবে। এরপরই নিকষ কালো বন্ধ ঘরে শোনা গেল এলো পাথাড়ি ছুরির কোপের শব্দ। শীতকালে ভোর হলেও সেই আলোর দেখা সহজে মেলে না। চতুর্দিক এখনো ঘন কুয়াশার চাদরে আবৃত রয়েছে। আকাশে হালকা ধূসর আভা দেখা দিলেও সূর্যের মুখ এখনো দেখা যায়নি। গাছের ডালে ডালে জমে থাকা শিশির টুপটাপ করে পড়ছে মাটিতে। রেল স্টেশনটা প্রায় ফাঁকা ও নিস্তব্ধ। কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা নাম ফলকের অক্ষরগুলো কেমন যেন ঝাপসা হয়ে গেছে। টিকিট কাউন্টারের শাটার নামানো, তালা ঝুলছে সামনের গ্রিলে। দেওয়ালে মলিন চুনকামের ওপর একটা ছেঁড়া পোস্টার হাওয়ায় কাঁপছে। আশেপাশে সব দোকান বন্ধ। কেবল একটা চায়ের দোকানের সামনে ছোট্ট বেঞ্চে ইতিমধ্যেই দেখা গেল এক তরুণকে। বছর 25-এর এই তরুণটির নাম প্রফুল্ল। মনের দুঃখে সে বাড়ি ছেড়ে বেরিয়েছিল গতকাল রাতে। উদ্দেশ্য ছিল রেল লাইনে এসে সে নিজের প্রাণ দেবে। কিন্তু হায় রে কপাল, গতকাল লাইনের কিছু গন্ডগোলের কারণে এইদিকে ট্রেন আসেনি। আর এই প্রফুল্ল বাবাজি সেই ট্রেনের অপেক্ষা করতে করতেই চায়ের দোকানের এই ছোট্ট বেঞ্চে শুয়ে ঘুমিয়ে পড়েছে। ঠান্ডা বাতাসের তীব্র কামড়ের ফলে প্রফুল্লের শরীর একেবারে কুঁকড়ে গেছে। নিজের গায়ের চাদর গলা অবধি টেনে অজান্তেই নিজেকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে সে। এমন সময় দূর থেকে সাইকেলের ট্রিং ট্রিং শব্দ ভেসে এলো। একটু পরেই দেখা গেল একজন মাঝবয়সী ভদ্রলোক সাইকেল চালিয়ে স্টেশনের দিকে আসছে। চায়ের দোকানের সামনে এসে নিজের সাইকেল একপাশে রেখে লোকটি এগিয়ে এলো প্রফুল্লরই দিকে। তারপর হঠাৎ ওর মাথায় একটা কষিয়ে চাঁটি মেরে বলল, এই প্রফুল্ল, ওঠ! আমার দোকানের সামনে নাকে সর্ষে তেল দিয়ে ঘুমোচ্ছিস কেন রে? হ্যাঁ, আমি দোকানে জাপ খুলবো কেমন করে? ওঠ বলছি, ওঠ! প্রফুল্ল ধড়মড় করে উঠে বসে বলল, এ বাবা, সকাল হয়ে গেল নাকি? তোর কাছে তো সকালের রাতের মধ্যে কোনো তফাৎ নেই। তুই তো সেই শুয়ে বসেই থাকবি সারাদিন, কিন্তু আমাদের তো নড়ে চড়ে কাজ করতে হয়। ওর তাড়াতাড়ি দোকানে ঝাঁপ খুলতে দে। প্রফুল্ল আর কিছু না বলে বেঞ্চ থেকে নেমে গেল। গায়ের চাদরটা সর্বাঙ্গে জড়িয়ে প্ল্যাটফর্মের ধারে এসে দাঁড়ালো। পূব আকাশে হালকা গোলাপি আভা দেখা দিয়েছে। সূর্যের আলো কুয়াশার পর্দা ভেদ করে বেরোতে চাইছে। সবকিছুই যেন স্নিগ্ধ, সুন্দর, মনোরম।
কিন্তু এই শান্ত সৌন্দর্যের মাঝেও প্রফুল্লর জীবনে কোনো শান্তি নেই। 25 বছর বয়স হয়েছে তার, কিন্তু চাকরি জোটেনি। গত বছরেই একসঙ্গে তার মা বাবা দুজনেই মারা গেছেন। তারপর থেকেই প্রফুল্লর জীবনে যেন অন্ধকার নেমে এসেছে। উঠতে বসতে রোজ দাদা বৌদির অপমান সহ্য করতে হয়। নিজের বাড়িতে 1 পয়সা না আনলে পুরুষ মানুষকে আর মানুষ বলেই মনে করা হয় না। তখন সমাজ তো দূর, নিজের ঘরেও পুরুষ মানুষদের কোনো সম্মান থাকে না। প্রফুল্ল শিক্ষিত মানুষ, তাই দাদার মতো কুলি মজুরির কাজ করতে তার আত্মসম্মানে লাগে। কিন্তু পড়াশোনা করলেই যে চাকরি পাওয়া যাবে এমন নিশ্চয়তা আজকাল কোথায়? আজকালকার বাজারে চাকরি পাওয়া স্বর্গলাভ করার থেকেও কঠিন কাজ। একসময় গ্রামের গর্ব ছিল প্রফুল্ল। শহর থেকে পড়াশোনা করে আসা একমাত্র ছেলেটি আজ নিজের শিক্ষার জন্যই সবার কাছে রসিকতার পাত্র হয়ে দাঁড়িয়েছে। পাড়ার লোকেরা এখন তাকে নিয়েই উপহাস করে, তাকে দেখেই নাকশিট করে বলে, ওসব বই পড়ে কি লাভ হলো, চাকরি তো আর জোটাতে পারলো না। তীব্র অপমানের বোঝা প্রফুল্লর কাঁধে ক্রমেই ভারী হয়ে উঠছে। গতকাল রাতে তাই সে ঠিক করেছিল আর নয়, এই দুঃসহ জীবনের চেয়ে মৃত্যুই ভালো। এই জন্যই সে এসেছিল রেল লাইনের ধারে। ভেবেছিল ট্রেন এলেই সে ঝাঁপ দেবে, কিন্তু ভাগ্য যেন সেখানেও তার সঙ্গে রসিকতা করল। বহুক্ষণ অপেক্ষা করেও কোনো ট্রেন এলো না। ক্লান্ত শরীর নিয়ে সে অগত্যা প্ল্যাটফর্মে বসেছিল। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেই টের পায়নি। যে মানুষটি মরতে চেয়েছিল তার মধ্যেও এখনো এক চিলতে জীবন বাকি ছিল। এইটুকুই প্রমাণ করল প্রফুল্লর চোখে নেমে আসা নিদ্রা। এই প্রফুল্ল, এদিকে আয় তো একবার। চায়ের দোকানের লোকটা গলা উঁচিয়ে হাঁক দিল। প্রফুল্ল দোকানের দিকে এগিয়ে গেল। দোকানদার একটা ভাঁজ করা খবরের কাগজ হাতে দিয়ে বলল, এই নে খবরের কাগজটা ধর, এটা দোকানের সামনে টাঙিয়ে দে। প্রফুল্ল মাথা নেড়ে কাগজটা হাতে নিল। দোকানের পাশে বাঁশের খুঁটির সঙ্গে টাঙানো টিনের বোর্ডে খবরের কাগজটা আটকাতে গিয়ে তার চোখ হঠাৎ থেমে গেল একটা খবর দেখে। সেখানে লেখা রয়েছে, দেবনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। দেবনগর, 11ই নভেম্বর। গত রাতে দেবনগর গ্রামের বংশীপাড়ায় নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় গৃহবধূ প্রথমা সরকারকে। তার বয়স প্রায় 28 বছর। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে মহিলার নিথর দেহ দেখতে পান। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের দাগ রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ছুরিটিতে মৃতের নিজের আঙুলের ছাপ মিলেছে। কিন্তু এভাবে নিজের ওপর বারংবার ছুরি চালানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। প্রথমা সরকারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃত্যুর দিন দুয়েক আগে থেকেই প্রথমা অস্বাভাবিক আচরণ করছিলেন। তিনি প্রায়ই বলতেন যে তিনি নাকি মৃত্যু কিনে এনেছিলেন, তাই দুদিনের মধ্যেই তার মৃত্যু হবে। তার মৃত্যুর ধরন গ্রাম জুড়ে এখন আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিরুদ্ধ সেন তদন্ত চালিয়ে যাবেন বলেই জানা যাচ্ছে। এমন সময় চায়ের দোকানের মালিক খ্যাঁক করে উঠল, তোর পড়ার জন্য খবরের কাগজটা আমি তোর হাতে দিইনি। 2 টাকা দেওয়ার ক্ষমতা নেই, আবার কাগজ পড়তে এসেছে। আগে এখান থেকে। দোকানদার প্রফুল্লর হাত থেকে ছিনিয়ে নিল কাগজটা। প্রফুল্ল চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর এক গভীর নিঃশ্বাস ফেলে কোনো উত্তর না দিয়েই ধীরে ধীরে দোকানের সামনে থেকে সরে গেল। প্ল্যাটফর্মের শেষ প্রান্ত পেরিয়ে কুয়াশায় ঢেকে থাকা সকালের আলোয় সে বাড়ির পথ ধরল। বাড়ির দোরগোড়ায় আসতেই প্রফুল্ল হঠাৎ থমকে দাঁড়ালো। তার বৌদি বাড়ির আঙিনায় বসে একটা বড় বস্তা থেকে প্রফুল্ল সমস্ত বই খাতা বের করে সামনে বসে থাকা এক কাগজওয়ালার দাঁড়িপাল্লায় রাখছে, আর এইসব জিনিসের দাম নিয়ে তর্ক বিতর্ক করছে।
বৌদি, তুমি এটা কি করছো? মৃদু গলায় প্রশ্ন করল প্রফুল্ল। বৌদি একবার মুখ তুলে তার দিকে তাকালো, তারপর নির্লিপ্তভাবে বলল, বলি কোন চুলে রাত কাটিয়ে ফিরলে ঠাকুরপো? প্রফুল্লর মুখ গম্ভীর হয়ে গেল। সে শান্ত স্বরে বলল, প্রশ্নটা আগে আমি করেছি বৌদি। কি হচ্ছে এখানে? বৌদি দাঁড়িপাল্লার দিকে তাকিয়েই জবাব দিল, মান ইজ্জতের সঙ্গে কান আর চোখ দুটো খুইয়েছ নাকি ঠাকুরপো? দেখতে পাচ্ছ না তোমার বই খাতা বিক্রি করছি। এই যে মঙ্গলা, ও সব কাগজপত্রের ভালো দাম দেয়। মঙ্গলা দাঁত বের করে প্রফুল্লর দিকে তাকিয়ে হাসল। প্রফুল্ল ওর দিক থেকে চোখ সরিয়ে বৌদিকে বলল, আমার অনুমতি নেওয়ার কথা একবারও মাথায় এলো না তোমার? হ্যাঁ, আমি জানি এই বাড়িতে যে কিছুই আমার নয়, সেটা আমি জানি, কিন্তু এই বইগুলো আমার নিজের। তোমার স্বামী আমাকে এগুলো কিনে দেয়নি, আমার বাবা কিনে দিয়েছিলেন। এবার বৌদি উঠে দাঁড়িয়ে নিজের শাড়ির আঁচলটা কোমরে গুঁজে প্রফুল্লর দিকে একের পর এক তীক্ষ্ণ কথার বাণ ছুড়ল। তোমার বাবা যে আমার স্বামীরও বাবা, সেটা ভুলে যেও না ঠাকুরপো। তাছাড়া তোমার মা বাবা যখন তোমাকে আমাদের ঘরে বসিয়ে রেখে গেলেন, তখন কি আমাদের অনুমতি নিয়েছিলেন? তাহলে আজ আমরাই বা তোমার অনুমতি নেব কেন? যে বয়সে দাদার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের দায়িত্ব নেওয়া উচিত, সেই বয়সে তুমি তোমার দাদার ঘাড়ে বসে খাচ্ছ। হ্যাঁ গো, তোমার লজ্জা করে না? এইটুকু বই বিক্রি করে আমি কত টাকাই বা পাবো? সেই টাকায় তোমার এবেলার খাবারও হবে না, তাতেও আবার এত কথা শুনতে হবে? অকম্যের ঠেকি কোথাকার। মঙ্গলা উবু হয়ে বসে এতক্ষণ চুপচাপ এই নাটক দেখছিল। এবার মুখ চেপে খিক খিক করে হেসে উঠল। ওর এই হাসিটা যেন প্রফুল্লর বুকের ভেতর ছুরির মতো বিঁধল। হঠাৎ একটু আগের খবরের কাগজে পড়া সেই মেয়েটির কথা মনে পড়ল তার। মেয়েটির জায়গায় যদি কেউ এসে তাকে এভাবে মেরে ফেলতো, তাহলে সে এই কষ্টের জীবন থেকে রাতারাতি মুক্তি পেত। প্রফুল্ল এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে কিছু না বলেই বেরিয়ে গেল। মাথা নিচু করে চোখে এক ধরনের কঠিন স্থিরতা নিয়ে সে মনে মনে বলল, এমন অপমানের জীবন আর রেখে কোনো লাভ নেই। যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। না খেতে পেয়ে যদি মরেও যায় তাও ভালো, কিন্তু এখানে আর ফিরব না। এই সিদ্ধান্ত নিয়ে প্রফুল্ল আবারও স্টেশনের দিকে হাঁটা দিল। স্টেশনে তখন একটা ট্রেন দাঁড়িয়েছিল। প্রফুল্ল কিছু না ভেবেই সেই ট্রেনে উঠে পড়ল। গন্তব্য সম্পূর্ণ অজানা। ট্রেনটাও যেন ওর জন্যই অপেক্ষা করছিল। প্রফুল্ল উঠতেই হুইসেল বাজিয়ে ট্রেনটা কর্কশ শব্দ করে এগিয়ে চলল। জানলার বাইরে সকালের নিস্তব্ধতা যেন একটা অদ্ভুত আবেশ তৈরি করেছে। সূর্যের আলো এখনো পুরোপুরি মাটি ছুঁতে পারেনি। ট্রেনে যাত্রীর সংখ্যা খুবই কম। প্রত্যেকেই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আসন গ্রহণ করেছে। প্রফুল্ল জানলার পাশে বসে বাইরে তাকিয়ে নিজের জীবনের কথা ভাবছিল। একটা অনিচ্ছুক, অর্থহীন, অনিশ্চিত, অসফল জীবনের কথা ভাবতে ভাবতে কখন যে তার দু চোখ বুজে এলো সে নিজেও টের পেল না। ঘুম ভাঙল একটা আকস্মিক নিস্তব্ধতায়। চোখ খুলেই প্রফুল্ল বুঝতে পারল ট্রেন থেমে গেছে। আশেপাশে তাকিয়ে দেখল তার কামরায় আর একজনও যাত্রী নেই। জানলার বাইরে তাকাতেই দেখা গেল ট্রেন থেমেছে অসীম বিস্তৃত শূন্য এক প্রান্তরের মধ্যে। কোথাও কোনো লোকালয় নেই, কোনো মানুষ নেই,
এমনকি একটা গরু ছাগলও চোখে পড়ছে না। একেবারে জনমানব শূন্য স্থান। প্রফুল্লর মনে হলো এই স্থানটাই তার জন্য উপযুক্ত, যেখানে কেউ নেই, কোনো প্রশ্ন নেই, কোনো তিরস্কার নেই। এই ভালো। মানুষের সঙ্গ তার এখন আর ভালো লাগছে না। সে ধীরে ধীরে ট্রেন থেকে নেমে পড়ল। ট্রেনটা যেন তার নামার অপেক্ষাতেই ছিল। প্রফুল্লর পা মাটিতে পড়তেই এক কর্কশ শব্দ তুলে ট্রেন ধীরে ধীরে এগিয়ে গেল অচেনা গন্তব্যের দিকে। মাঠটা যেন অন্তহীন। যতদূর চোখ যায় শুধু ঘাস ছাড়া আর কিছুই চোখে পড়ে না। কোনো রাস্তা নেই, কোনো গাছ নেই, কোনো বাড়ি নেই। এখানে বাতাস এতটাই নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। এই বিশাল শূন্যতার মধ্যে হঠাৎ প্রফুল্লর চোখে পড়ল দূরে কুয়াশার আড়াল থেকে যেন ওর দিকেই কেউ দৃষ্টি নিক্ষেপ করছে। কিসের যেন টান অনুভব করে প্রফুল্ল সেদিকে এগিয়ে গেল। দেখল এই বিশাল মাঠে ঠিক মাঝখানে একান্তে দাঁড়িয়ে আছে একটা একতলা বাড়ি। এইরকম একটা ফাঁকা স্থানে এই বাড়ি প্রফুল্লর মনে কৌতূহলের সঞ্চার করল। আর এদিক সেদিক না তাকিয়ে সে নাক বরাবর হেঁটে চলল ওই বাড়িটার দিকেই। কুয়াশার ভেতর দিয়ে সে যতই এগোচ্ছে বাড়িটা তার চোখের সামনে ততই স্পষ্ট হচ্ছে। বাড়িটা দেখতে অদ্ভুত, না খুব পুরনো না খুব নতুন। রাস্তাঘাটে যেমন অযথাই মাটি ফুঁড়ে অনেক সময় গাছপালা গজিয়ে ওঠে, এই বাড়িটাকেও অনেকটা সেরকমই মনে হলো প্রফুল্লর। কিছুটা কাছে যেতেই বাড়ির দরজায় টাঙানো একটা অদ্ভুত নোটিশ বোর্ডের দিকে চোখ পড়ল প্রফুল্লর। সেখানে লেখা আছে, এখানে মৃত্যু বিক্রি হয়। বাঁচার আর ইচ্ছে নেই, অথচ মরতেও পারছেন না? চিন্তা নেই, আমরা আপনাকে মৃত্যু প্রদান করব। আপনার সব থেকে মূল্যবান জিনিসটির বিনিময়ে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত মৃত্যু। এখানে নো রিটার্ন পলিসি প্রযোজ্য। একবার আমাদের কাছ থেকে মৃত্যু কিনলে আমরা তা কখনোই ফেরত নিই না। এই প্রতিষ্ঠানের আর অন্য কোনো শাখা নেই। প্রফুল্ল বিস্ময়ে স্থির হয়ে তাকিয়ে রইল নোটিশটার দিকে। এ কেমন কথা? মৃত্যু বিক্রি হয়? মৃত্যু কি বাজারে থাকা আলু পেঁয়াজ নাকি, যে দাম দিলেই মৃত্যু কেনা যাবে? প্রফুল্ল মনে মনে অবিশ্বাস করলেও কৌতূহল বশত সেখানেই দাঁড়িয়ে রইল। মৃত্যুর প্রয়োজন তারও আছে, কিন্তু সে কোন মূল্যবান জিনিস দিয়ে নিজের মৃত্যু ক্রয় করতে পারবে? তার কাছে তো বিষ কেনারও টাকা নেই। তবুও দরজাটার দিকে সে নিজের অজান্তেই এগিয়ে গেল। ঠক ঠক করতেই ধীরে ধীরে দরজাটা খুলে গেল। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক তরুণী। বয়স আনুমানিক 27-28, লম্বা ছিপছিপে গড়ন, পরনে কালো শাড়ি। মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো নির্জীব। ঠান্ডা স্বরে সে জিজ্ঞেস করল, কি চাই? প্রফুল্ল গলা পরিষ্কার করে নিয়ে উঠে বলল, নমস্কার, আমি প্রফুল্ল হাজরা। এই দরজার সামনে একটা নোটিশ টাঙানো আছে, ওটা পড়েই। আপনি মৃত্যু কিনতে এসেছেন? মেয়েটি তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করল। প্রফুল্ল এক মুহূর্ত দ্বিধা করল, তারপর নিচু স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ আমি কিনতে চাই, কিন্তু দামটা। ভেতরে আসুন।
নিরাবেগ স্বরে বলে মেয়েটি দরজার পাশে সরে দাঁড়ালো। প্রফুল্ল একটু ইতস্তত করে ভেতরে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল মেয়েটি। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। দিনের আলো এখানে একটুও ঢুকতে পারেনি। প্রফুল্ল অপ্রস্তুত হয়ে বলল, আচ্ছা, এখানে এত অন্ধকার কেন? কারণ মৃত্যুর কোনো রং নেই। কথাটার অর্থ প্রফুল্ল বুঝল না ঠিকই, কিন্তু কথাটা শুনে প্রফুল্লর বুকটা কেঁপে উঠল। মেয়েটি বলল, অন্ধকারে থাকতে থাকতে চোখ সয়ে যাবে। আপনার ডান দিকে একটা বেঞ্চ আছে, সেখানে বসুন, আমি আসছি। মেয়েটি গটগট করে এগিয়ে গেল একদিকে এবং নিমেষেই অন্ধকারে মিলিয়ে গেল। প্রফুল্ল হাতড়ে হাতড়ে একটা বেঞ্চ খুঁজে পেয়ে তাতে বসে পড়ল। ধীরে ধীরে অন্ধকার কেটে যাচ্ছিল প্রফুল্লর চোখের সামনে থেকে। কিছুক্ষণ পর সেই একই পায়ের শব্দ আবার শোনা গেল। মেয়েটি প্রফুল্লর সামনে এসে বলল, আসুন আমার সঙ্গে। প্রফুল্ল বাধ্য ছেলের মতো মেয়েটিকে অনুসরণ করল। একটা বন্ধ দরজার সামনে এসে মেয়েটি বলল, আপনি ভিতরে যান, উনি আপনার জন্য অপেক্ষা করছেন। কে অপেক্ষা করছেন? প্রফুল্ল বিস্মিত গলায় জিজ্ঞেস করল। মেয়েটি নির্বিকার মুখে বলল, ভেতরে গেলেই জানতে পারবেন। প্রফুল্ল মনে দ্বিধা নিয়ে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। দরজাটা নিজে থেকেই নিঃশব্দে বন্ধ হয়ে গেল। আবার চারপাশে নেমে এলো অন্ধকার। গলা শুকিয়ে গেল প্রফুল্লর। কাঁপা গলায় সে বলল, কেউ আছেন এখানে? কেউ আছেন? একটা গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর গমগমিয়ে বলে উঠল, আছি, সামনে আসুন। সঙ্গে সঙ্গে এক কোণে একটা টেবিলের ওপর টিম টিম করে একটা আলো জ্বলে উঠল। প্রফুল্ল সেই দিকে এগিয়ে গেল। দেখল টেবিলের ওপর বসে আছেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক, সুপুরুষ, পরনে কালো পোশাক, মুখে স্থির হাসি, যে হাসিতে কোনো উষ্ণতা নেই, কেবল রয়েছে এক অদ্ভুত শূন্যতা। তিনি বললেন, সামনের চেয়ারে বসুন প্রফুল্ল বাবু, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। প্রফুল্ল চেয়ারে বসে বলল, আসলে আপনার দরজার বাইরে নোটিশটা দেখে খুব কৌতূহল হলো, তাই। আমি এখানে আপনার কৌতূহল মেটানোর জন্য বসে নেই প্রফুল্ল বাবু, আমি কেবল মৃত্যু বিক্রি করি। আমি আমি মৃত্যু চাই, কিন্তু আপনাদের নোটিশে লেখা ছিল মৃত্যু কিনতে হলে মূল্যবান কিছু দিতে হবে, কিন্তু আমার কাছে তো মূল্যবান কিচ্ছু নেই। ভদ্রলোকের মুখে হালকা হাসি ফুটল। প্রত্যেকের কাছেই সেই মূল্যবান জিনিসটি থাকে, যার বিনিময়ে আমি তাদের মৃত্যু দিয়ে থাকি। কিন্তু বিশ্বাস করুন, আমার কাছে কিছুই নেই। আছে আছে, চোখ খুলে দেখুন, ঠিক দেখতে পাবেন। এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এটা কি কম মূল্যবান কিছু? দাঁড়ান, আপনাকে স্পষ্টভাবে বলি, আপনাকে মৃত্যু আমি দিতেই পারি, কিন্তু তার বিনিময়ে আপনাকে যে মূল্যবান জিনিসটা আমাদের দিতে হবে সেটা হলো আপনার জীবন। হ্যাঁ, সেটা কি করে সম্ভব? জীবন যদি দিতেই পারতাম তাহলে তো নিজেই একটা ব্যবস্থা করতাম। আপনার কাছে কেন আসতাম আমি? আর তাছাড়া
আমার জীবন আমি দেবই বা কিভাবে? খাতা কলমে লিখিয়ে আপনার থেকে আপনার জীবন নেব না, আপনার মুখের কথাই যথেষ্ট। আপনি আমায় নিজের জীবন দিতে রাজি হলে আপনাকে আমি রসিদ কেটে দিয়ে দেব। 2 দিনের মধ্যেই মৃত্যু আপনাকে নিজে নিজেই বরণ করে নেবে, চিন্তার কোনো কারণ নেই। দেখুন, আমি মৃত্যুবরণ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এখন যদি আপনিও আমাকে মৃত্যু দিতে অসফল হন, তাহলে কি হবে? আমাদের এখানে 100% সাফল্যের গ্যারান্টি দিয়ে থাকি আমরা। ও, এই কথাটা নোটিশে লেখা নেই বুঝি? আচ্ছা, আমি প্রথমাকে বলে দেব, ও লিখে দেবে। প্রথমা? নামটা শোনা শোনা মনে হলো প্রফুল্লর। ভদ্রলোক বললেন, হ্যাঁ, ওই যে বাইরে যাকে দেখলেন, ওর নামই প্রথমা। ওকে এখানে রিসেপশনিস্ট বলতে পারেন। আসলে এখানে রিসেপশনিস্ট বারবার বদলে যায়, মাঝে মাঝে তো নামও ভুলে যাই আমি। যাক, তাহলে আপনি মৃত্যু কিনবেন তো? হ্যাঁ। ভেবে বলুন, আপনার জীবনের বিনিময়ে আপনি আমার থেকে মৃত্যু কিনবেন তো? আমি ভেবেই বলছি, আমি মৃত্যু কিনব আমার জীবনের বিনিময়ে। একবার রসিদ লেখা হয়ে গেলে আর কিন্তু ফেরার কোনো পথ থাকবে না। আর এটাও আপনাকে বলে রাখি, আপনার মতো যে এখনো অবধি মৃত্যু কিনেছে, তারা সবাই শেষ অবধি মৃত্যুকে বরণ করতে চায়নি। কিন্তু ওই যে এখান থেকে মৃত্যু যদি একবার কেনা হয়, তাহলে সেই মৃত্যু আর আপনি কিছুতেই ফেরত দিতে পারবেন না। মৃত্যুকে ফিরিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার অন্তত নেই। আপনি নিশ্চিন্তে রসিদ কাটুন, আর আমাকে এই জীবন থেকে মুক্তি দিন। আসলে মানুষরা নিজেদের জীবনের মূল্য নিজেদের জীবন থাকতে কখনোই বুঝতে পারে না। আপনারও হয়েছে সেই দশা। যাক, আপনার নামে রসিদ লিখে দিচ্ছি তাহলে। ড্রয়ার থেকে একটা হলুদ কাগজ বার করে একটা লাল কলম হাতে নিলেন তিনি। কিছু একটা খসখস করে লিখে তিনি কাগজটা প্রফুল্লর দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নিন, 2 দিনের মধ্যে আপনার মৃত্যু নিশ্চিত হলো। আমার উপদেশ যদি নেন, তাহলে বলবো, যত কষ্টই হোক নিজের বাড়ি ফিরে যান। মৃত্যুর আগে নিজের আপনজনদের সঙ্গে কিছুটা সময় কাটান। প্রফুল্ল কাগজটা হাতে নিয়ে বলল, আচ্ছা, মৃত্যুটা কি হঠাৎ আসবে? মানে আমি আমি কি বুঝতে পারবো যে সময় হয়ে এসছে? মৃত্যু কখনো বলে আসে না প্রফুল্ল বাবু। তবে মৃত্যু যখন আপনার ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলবে, তখন আপনি ঠিকই টের পাবেন। মরণ শীষ বাজবে আপনার কানের সামনে। তখনই বুঝবেন মৃত্যু এসেছে। প্রফুল্ল কাগজটা বুক পকেটে রেখে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে আর প্রথমাকে দেখা গেল না, শুধু সদর দরজাটা আধ খোলা ছিল। সেখান দিয়ে দিনের আলো খানিকটা মেঝেতে এসে পড়েছে। প্রফুল্ল দরজাটা খুলে বাইরে বেরোলো এবং সাথে সাথেই দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। একবার পিছনে তাকিয়ে
প্রফুল্ল বুক পকেট থেকে কাগজটা বের করল। হলুদ পাতার উপর লাল কালি দিয়ে লেখা আছে তার নাম, প্রফুল্ল হাজরা। আর কিছুই লেখা নেই সেখানে। সে কাগজটা আবার পকেটে রাখল। তখনই দূরের রেল লাইনের দিকে নজর গেল তার। একটা ট্রেন সেখানে এসে দাঁড়িয়েছে। মনে হলো ট্রেনটা যেন তারই জন্য অপেক্ষা করছে। প্রফুল্ল আবারও অনেকটা ঘোরের বসেই ধীরে ধীরে এগিয়ে গেল ট্রেনটির দিকে। একেবারে খালি কামরায় উঠে বসতেই ট্রেন চলতে শুরু করলো। চাকার ঘর্ষণের শব্দে ধীরে ধীরে তার চিন্তাগুলো আরো প্রকট হলো। বুকের ভেতর অজানা আতঙ্ক দেখা দিল। আজ যা কিছু ঘটল তা কি বাস্তব, নাকি কোনো অস্বাভাবিক ঘটনার ফাঁদে পড়েছে সে? ভাবতে ভাবতেই সে আবার অচৈতন্য হয়ে পড়ল। ট্রেনটা এক বিকট শব্দ করে থেমে যেতেই ধড়মড় করে উঠে বসল প্রফুল্ল। দেখল ট্রেন দাঁড়িয়ে আছে ঠিক তার গ্রামের স্টেশনে। এক অজানা আশঙ্কা বুকের ভেতরে জমে উঠল প্রফুল্ল। চারিদিকে ঘুটঘুটে কালো অন্ধকার জমে আছে। প্ল্যাটফর্ম সম্পূর্ণ ফাঁকা, কোথাও একটাও লোক নেই। প্রফুল্ল ট্রেন থেকে নেমে নিজের বাড়ির দিকে হাঁটা দিল। গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো ক্ষীণ হয়ে পড়ছে অন্ধকার গ্রামের মেঠো রাস্তায়। নিস্তব্ধতা এমনই ছেয়ে আছে যেন সারা পৃথিবী একসাথে ঘুমিয়ে পড়েছে। শুধু তার নিজের পদধ্বনি ও শুকনো পাতার মচর মচর শব্দ ছাড়া আর কোনো শব্দ প্রফুল্ল পাচ্ছে না। বাড়িতে ঢুকতেই দেখা গেল দাওয়ায় আলো জ্বালিয়ে দাদা আর বৌদি মাথায় হাত দিয়ে বসে আছে। দুজনের চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। প্রফুল্ল মনে মনে প্রমাদ করল। আসন্ন অপমানের জন্য নিজেকে প্রস্তুত করে মৃদু স্বরে বলল, কি ব্যাপার, তোমরা এত রাতে জেগে আছো? ওই তো, ওরে ভাই আমার, কোথায় গিয়েছিলি তুই? জানিস তোর জন্য আমরা কত চিন্তায় ছিলাম। আয় আয়, বস বস। গো, ওর জন্য একটু জল এনে দাও দেখি। ভাই আমার ফিরে এসেছে। হে ঈশ্বর, তোমায় শত শত প্রণাম। হ্যাঁ গো ঠাকুরপো, আমি রেগে মেগে কটা কটু কথা বলেছিলাম বলে তুমি এমন করে চলে গেলে। আমি তো তোমার মায়ের মতো, বলো। মা রাগ করলে কি এমন ভাবে ঘর ছেড়ে যেতে হয়? প্রফুল্ল স্থির হয়ে বসেছিল, যেন সে নিজের বাড়িতে ফিরতে গিয়ে অন্য কোনো জগতে এসে পড়েছে। দাদা বৌদির মুখে এমন কোমল কথা সে জীবনে কখনো শোনেনি। যে মানুষগুলো এতদিন তার প্রতি উদাসীন ছিল, আজ তারা হঠাৎ এত স্নেহশীল আচরণ করছে কেন? এই প্রশ্নের কোনো যথাযথ উত্তর প্রফুল্লর মাথায় এলো না। বৌদি এদিকে রান্নাঘর থেকে একটা থালায় পঞ্চব্যঞ্জন সাজিয়ে আনলো। দাদা নিজের হাতে দাওয়ায় আসন পেতে দিল। প্রফুল্ল হাত পা মুখ ধুয়ে সেখানে বসে খেতে শুরু করল। ভাত, ডাল, তরকারি, মাছ, মিষ্টি সবই রয়েছে এই থালায়। বৌদি পাশে বসে হাত পাখা দিয়ে বাতাস করছে। দাদা তাকিয়ে আছে মুগ্ধ দৃষ্টিতে। আজ এই আচমকা আদর, যত্ন, ভালোবাসায় প্রফুল্লর মনটা তাদের প্রতি নরম হয়ে এলো। এতদিনের অভিমান, অপমান সরে গিয়ে তার বুকের ভেতরটা ক্রমেই হালকা হয়ে আসছে। ইস, মৃত্যু কেনার আগে যদি একবার বুঝতে পারতো, তাহলে মৃত্যুটা সে কিনত না। মনে মনে আফসোস হলো প্রফুল্লর। আবার পর মুহূর্তেই মনে হলো, মরণ হলেই বা কি? মরার আগে দাদা বৌদির এতটুকু ভালোবাসা তো দেখে যেতে পারলাম, এই অনেক। এই এক মুহূর্তে স্নেহ ও উষ্ণতার ছোঁয়া যেন মৃত্যুকেও তুচ্ছ করে দিল প্রফুল্লর কাছে। ঘুম কিছুতেই আসছে না প্রফুল্লর চোখে। বিছানায় এপাশ ওপাশ করতে করতে বারবার মনে হচ্ছে
দাদা বৌদির হঠাৎ এত ভালো ব্যবহারের কারণ কি হতে পারে? এর পেছনে কি কোনো উদ্দেশ্য আছে তাদের? কি আর উদ্দেশ্য থাকবে? প্রফুল্লর কাছে তো কিছু নেই যা হাতিয়ে নেওয়ার জন্য তারা নাটক করবে। তাহলে হয়তো দাদা বৌদি সত্যিই ভালো হয়ে গেছে। হঠাৎ প্রফুল্লর গায়ে হালকা ফুরফুরে ঠান্ডা বাতাস এসে লাগলো। চমকে উঠল সে। বন্ধ ঘরে এরকম বাতাস আসবে কোত্থেকে? প্রফুল্ল দেখল ওর মাথার কাছে জানলাটা অল্প ফাঁক হয়ে আছে, সেখান থেকেই মৃদু মৃদু বাতাস আসছে। বিছানা ছেড়ে উঠে গিয়ে জানলাটা বন্ধ করে সে পুনরায় বিছানায় ফিরে এলো। আবার শুয়ে পড়ল চাদর গায়ে দিয়ে। কয়েক সেকেন্ডও যায়নি, হালকা একটা শব্দ করে জানলাটা আবার খুলে গেল। ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে পড়ল। প্রফুল্ল বিস্মিত হল। ধীরে ধীরে উঠে আবারও সে জানলাটা বন্ধ করে ছিটকিনি তুলে দিল। তারপর ফিরে এসে বিছানায় শুয়ে রইল কিছুক্ষণ। চোখ দুটো সবে সবে সে বন্ধ করেছে এমন সময় হঠাৎ জোরে শব্দ করে জানলাটা খুলে গেল। হু হু করে হাওয়া ঢুকে এলো ঘরের ভেতরে। ধর্মর করে উঠে বসল প্রফুল্ল। ভয়ে তার চোখ স্থির হয়ে গেল জানলার দিকে। বাইরে চাঁদের আলোয় সবকিছু ধূসর আবছা দেখাচ্ছে। হঠাৎ সে শুনতে পেল দীর্ঘ শীতল শিশের শব্দ। এই শব্দটা আসছে জানলার বাইরে থেকে। প্রফুল্ল সাহস সঞ্চয় করে জানলার দিকে এগিয়ে গেল। সঙ্গে সঙ্গে সে এমন এক দৃশ্য দেখতে পেল যে দৃশ্য সে জীবদ্দশায় এর আগে কোনো দিনও দেখেনি। প্রফুল্ল দেখল জানলার শিক ধরে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। কালো ধোঁয়া একত্রিত হয়ে মানুষের দেহাকৃতি গঠন করেছে। সেই ছায়ামূর্তি প্রফুল্লর দিকেই তাকিয়ে এক নাগাড়ে শীষ দিচ্ছে। তবে কি মৃত্যু তাকে নিতে এসেছে? প্রফুল্লর কণ্ঠনালী শুকিয়ে গেল তৎক্ষণাৎ। এখন সেই ছায়ামূর্তি আর প্রফুল্লর মধ্যে কেবল ওই জানলাটুকুর তফাৎ রয়েছে। কিন্তু এই সামান্য তফাতে কি মৃত্যুকে ঠেকানো সম্ভব হবে? এমন সময় ছায়ামূর্তিটির ভেতর থেকে বেরিয়ে এলো একটা ফ্যাসফ্যাসে কণ্ঠস্বর। তুমি ভয় পাচ্ছ? ভয় পেয়ে লাভ নেই প্রফুল্ল। মরতে তোমাকে হবে। মৃত্যু এখন তোমার জানলায় দাঁড়িয়ে। চোখের পলক ফেলতে না ফেলতেই ছায়ামূর্তি শিক গলিয়ে দুহাত বাড়িয়ে দিল প্রফুল্লর দিকে। ধরে ফেলল তার কবজি। প্রাণপণে হাত ছাড়াতে চাইল সে, কিন্তু পারল না। প্রফুল্ল দুটো হাত যেন জ্বলে যাচ্ছে। ছায়ামূর্তি তার হাত যত শক্ত করে ধরছে ততই তীব্র হচ্ছে তার জ্বলুনি। যন্ত্রণায় চোখ বুজে এলো প্রফুল্লর। মুহূর্তের মধ্যে সব নিস্তব্ধ হয়ে গেল। হাতের জ্বলুনিটাও আর টের পাচ্ছে না সে। প্রফুল্ল কাঁপতে কাঁপতে চোখ খুলল, তাকালো জানলার দিকে। সেখানে কেউ নেই। সে নিজেই জানলার শিক ধরে দাঁড়িয়ে আছে। নিমেষে জানলাটা বন্ধ করে প্রফুল্ল বিছানায় শুয়ে নিজের মাথা অবধি চাদর মুড়ি দিল। বুক ধড়ফড় করছে তার। অদ্ভুত শীতল আতঙ্কে শরীর কাঁপছে তার। মৃত্যু এত ভয়ঙ্কর, সে নিজে এই মৃত্যু নিজের জীবনের বিনিময়ে কিনে এনেছে। মোরগের ডাকে চমকে উঠে বসে পড়ল প্রফুল্ল। ঘামে ভিজে গেছে তার শরীর। তাড়াতাড়ি জানলা খুলে দিল সে। সকালের আলো ঘরে ঢুকে পড়তেই
যেন কিছুটা স্বস্তি পেল প্রফুল্ল। গতকাল রাতের ঘটনা মনে পড়তেই তার পিঠের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। আশঙ্কা দেখা দিল তার মনে। গতকাল রাতে সে কি স্বপ্ন দেখল, না যা দেখল সবই সত্যি? নিজেকে প্রশ্ন করল প্রফুল্ল। ঠিক তখনই দরজায় ঠকঠক শব্দ হলো। বিছানা ছেড়ে উঠে দরজা খুলতেই প্রফুল্ল দেখল তার বৌদি হাসি মুখে এক কাপ চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুরপো, তোমার জন্য চা এনেছি। হুমা, এ কি ঠাকুরপো, তোমার দু হাতে এই লাল লাল দাগগুলো কিসের? প্রফুল্ল নিজের হাতের দিকে তাকালো। তার দু হাতে স্পষ্ট সরু সরু আঙুলের লাল দাগ দগদগে ঘায়ের মতো ফুটে রয়েছে। মাথা ঘুরতে লাগলো তার, ঠোঁট শুকিয়ে গেল। তাহলে তাহলে গত রাতের ঘটনাটা স্বপ্ন ছিল না, সত্যি কেউ বা কিছু ওর হাত শক্ত করে ধরেছিল। একেই বলে মৃত্যুর থাবা। কি গো, কিভাবে হলো এই দাগ? হ্যাঁ, ও কিছু না, ও হয়তো কোথাও লেগে গেছে। ইস, খুব ব্যথা করছে বুঝি। ও ঠিক হয়ে যাবে। শোনো ঠাকুরপো, আজ উকিল কাকা আসবেন। কালও এসেছিলেন, কিন্তু তুমি ছিলে না, তাই আজ আবার আসতে বলেছি। উকিল কাকা? কেন? রাঙা পিসিমা মারা গেলেন না কয়েকদিন আগে, এই উকিল কাকা তো তারই উকিল ছিলেন, সেই জন্যই আসছেন হয়তো। আমি মেয়ে মানুষ, অত শত বুঝি না বাপু। শুধু শুনলাম তোমার সঙ্গে নাকি তার বিশেষ কিছু কথা আছে। তুমি আজ কোথাও বেরিয়ে যেও না আবার। বাবা, রাঙা পিসিমার উকিলের আমার সঙ্গে আবার কি প্রয়োজন? বললাম তো, তুমি নিজেই আজ কথা বলে জেনে নি। চা খেয়ে নাও কেমন? আমি রান্নাঘরে গেলাম। আর শোনো, আজ খেন্তি আসেনি, তাই নিজেই কুয়ো থেকে জল তুলে নিও কেমন? বৌদি চলে গেল। প্রফুল্ল চা খেতে খেতে অভ্যেস মতো নিজের ঘরের জানলা খুলে তার সামনে এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে গত রাতের ভয়ানক অভিজ্ঞতার কথা মনে পড়তেই সে আবারও জানলাটা বন্ধ করে দিল। বেলার দিকে কাঁধে গামছা নিয়ে বাড়ির পেছনের কলঘরের দিকে এগিয়ে গেল প্রফুল্ল। বালতিতে জল ছিল না, তাই খালি বালতি হাতে নিয়ে কুয়োর কাছে গিয়ে জল তুলতে শুরু করলো সে। এমন সময় হঠাৎ তার কানে এলো একটা পরিচিত শব্দ। গত রাতের সেই হাড় হিম করা শীষ। প্রফুল্ল তৎক্ষণাৎ থেমে গেল। ওর পুরো শরীর পাথরের মতো স্থির হয়ে গেল। শীষের শব্দটা আসছে কুয়োর ভেতর থেকে। ধীরে ধীরে প্রফুল্ল কুয়োর উপর ঝুঁকে উঁকি মারল। নিচে কেবল তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। হঠাৎ সে দেখল তার পাশে একটা ছায়ামূর্তির আবির্ভাব হলো। সে নিজের মুখ প্রফুল্লর কানের কাছে নামিয়ে এনে ফিসফিস করে বলল, জলে সাপ দেবে নাকি? এসো, চাপ দাও। তুমি তো মৃত্যুই চেয়েছিলে, তাহলে মরতে এত ভয় কিসের? এসো, আমি এই কুয়োর মধ্যে তোমার জন্য অপেক্ষা করছি প্রফুল্ল। এসো, এসো প্রফুল্ল। কণ্ঠস্বরটা যেন জোঁকের মতো তার কান চেপে ধরল।
শীষের শব্দের সঙ্গে তার মাথার ভিতরে অজস্র পোকা যেন মিলে মিশে গিয়ে কিলবিল করছে। কানে বেজে উঠছে এক টানা ভোঁ ভোঁ শব্দ। চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছে। ধীরে ধীরে প্রফুল্ল মন্ত্রমুগ্ধের মতো কুয়োর চওড়া পাঁচিলের ওপর উঠে দাঁড়াতে গেল। তখনই তাকে পেছন থেকে কেউ টান মেরে সরিয়ে নিল। গম্ভীর গলায় চেঁচিয়ে উঠল প্রফুল্ল, দাদা। তুই কি পাগল হয়েছিস নাকি? কি করছিলি তুই? বল বল, কেন এই কাজ করতে যাচ্ছিলি বল। আমি তো মৃত্যু কিনে এনেছি দাদা, মরতে তো আমায় হবেই। কি সব উল্টোপাল্টা বলছিস তুই? আমি তো শুধু জল ভরছিলাম, হঠাৎ কি হলো বলো তো? কিছু মনে পড়ছে না। তুমি এখানে এলে কি করে? কখন এলে? তুই কুয়োতে ঝাঁপ দিতে যাচ্ছিলি রে গাধা। কুয়োতে কতটা জল আছে সেটা কি ওরকম ভাবে কেউ দেখে? আর তুই কি মৃত্যু কেনার কথা বলছিলি? কি বলছিলি বলতো? তোর হয়েছেটা কি ভাই? শরীর খারাপ? হ্যাঁ দাদা, আমি মৃত্যু কিনেছি। আমাকে মরতেই হবে, আর সেটা হবে দুদিনের মধ্যেই। আমার মৃত্যু আমার কাছে চলে এসেছে। কি বলছিস তুই বিড়বিড় করে? অনেক হয়েছে, যা এখন স্নান সেরে নে, উকিল কাকার আসার সময় হয়ে গেছে। দাদা চলে গেল। প্রফুল্ল একা দাঁড়িয়ে রইল কুয়োর পাশে। এখনো তার কানে বাজছে সেই ঠান্ডা শীষের শব্দ। আরে ওই তো ভাই এসে গেছে। আসলে ওর তৈরি হতে একটু সময় লাগে তো। ওপর থেকে নিচের দালানে নামতে নামতেই দাদার কথাগুলো কানে এলো প্রফুল্লর। দেখল ঘরে উকিল কাকা বসে আছেন। প্রফুল্লকে দেখে উকিলবাবু হেসে বললেন, এই তো খুব ভাগ্য করে এসেছো তুমি প্রফুল্ল। এক ধাক্কায় এত সম্পত্তি পাবে কোনোদিন কল্পনা করেছো? বুঝলাম না, কিসের সম্পত্তি? সে কি, তোমার দাদা বৌদি তোমায় বলেনি? কালই তো ওদের বলেছিলাম আমি। তোমার রাঙা পিসিমা মারা যাওয়ার আগে উইল করে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে গেছেন। তার তো সন্তান সন্ততি ছিল না, তোমাকেই যা একটু বেশি স্নেহ করতেন। তুমি এখন লাখপতি হয়েছো, বুঝলে? লাখপতি। সেই কারণেই তোমার সঙ্গে কথা বলতে এসেছি। নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না প্রফুল্লর। রাঙা পিসিমা সত্যি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কিন্তু তিনি এমন কিছু করবেন সেটা কেউই কখনো আশা করেনি। মুহূর্তে বুকের ভেতরে একটা ধাক্কা লাগলো প্রফুল্লর। তাহলে এই কারণেই দাদা বৌদির আচরণে এত বদল এসেছে? আদর, যত্ন, ভালোবাসা সবই শুধু স্বার্থের জন্য? প্রফুল্ল একবার দাদার আর বৌদির চোখের দিকে তাকালো। চারটে চোখ যেন একসঙ্গে ঝলসে উঠল লোভের আগুনে। যাদের এতক্ষণ নিজের বলে ভাবছিল তাদের মুখোশ এক নিমেষে খুলে গেল প্রফুল্লর সামনে। উকিলবাবুর সঙ্গে কথাবার্তা শেষ করতে করতে দুপুর হয়ে গেল। প্রফুল্ল চুপচাপ নিজের ঘরে এসে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। সারা দুপুর জানলার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে চলল, না, মৃত্যু কিনে আমি ভালোই করেছি। এই রকম জীবন নিয়ে বাঁচার আর কোনো মানে নেই। যার নিজের মায়ের পেটের দাদা এরকম স্বার্থপর, তার আর এই জীবন কোন কাজে লাগবে? এখন মৃত্যু এলেই ভালো। সন্ধেটা ঝুপ করে নেমে এলো। আকাশে এক ফালি চাঁদ উঠেছে। সেই চাঁদের ক্ষীণ আলোয় দেখা যাচ্ছে প্রফুল্লর মুখ। ওর মুখের মধ্যে
কেমন একটা বদল ঘটেছে। স্বাভাবিক ভাবটা আর নেই, সেটা কেটে গিয়ে দেখা যাচ্ছে একটা অস্বাভাবিক অমানবিক ভাব। তার চোখে মুখে উন্মাদনা ছেয়ে রয়েছে। মাঝে মাঝেই অদ্ভুতভাবে সে হেসে ফেলছে, আবার মাঝে মাঝেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অনেক টাকা, অনেক টাকা এসেছে তো, আমার আর কোনো কষ্টই থাকবে না। কিন্তু এই একাকিত্ব, এই পৃথিবীতে সম্পূর্ণ একা আমি। এত টাকা কার জন্য রাখবো? না না না, আমি বাঁচতে চাই না, চাই না, আমি বাঁচতে চাই না। হঠাৎ প্রফুল্ল ঘরের মধ্যে পাগলের মতো ছোটাছুটি শুরু করলো। ওই, হ্যাঁ, কোথায় তুই? কোথায় গেলি? শীষ বাজি আয় না দেখি, দেখি একবার। এতক্ষণ ধরে তো মারতে চাইছিলি, হ্যাঁ? এখন কোথায় লুকিয়ে আছিস? কোথায় 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 কোথায়? খাটের তলায়? হ্যাঁ, দেখি তো। না না, এখানে নেই। তবে কি এই আলমারির ভেতরে? আলমারির ভেতরে? না না, সেখানে তো নেই। তবে কি এই কলসিটার মধ্যে? হ্যাঁ, এখানেই তো রয়েছে ঘাপটি মেরে। এই তো। বলেই লাথি মেরে জলের কলসিটা উল্টে ফেলল। মাটির কলসি সশব্দে ভেঙে গেল, জল ছিটকে পড়ল মাটিতে। প্রফুল্ল দরজায় ধাক্কা দিল দাদা বৌদি। কিরে ভাই, ঘরের ভিতর কি করছিস? এত আওয়াজ কিসের? ওগো ঠাকুরপো, এখন যেন আর কোনো বিপদ ঘটিও না। তোমার জন্য আমাদের ঘরে যে লক্ষ্মী আসবে গো। কেন ডাকছো আমায়? কেন? মৃত্যু নিতে এসেছে বুঝি? সে আসবে, সে আমাকে নিতে আসবে। আমি মৃত্যু কিনেছি, নিজের জীবন দিয়ে মৃত্যু কিনেছি আমি। ও আমায় ছাড়বে না গো। ও আসবে, ও আসবে, ও আসবে আমার কাছে, ও আমায় নিতে আসবে। ওর নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, হতেই পারে। অত টাকার মালিক হয়ে পাগল হয়ে গেছে মনে হচ্ছে। ও পাগল হলে তো সর্বনাশ। ওর কিছু হয়ে গেলে যে টাকাগুলো কোনো অনাথ আশ্রমে চলে যাবে। না না, কালই তুমি ভালো কোনো কবরেজ ডেকে আনবে। এখন ওকে সুস্থ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো এখন নিচে যাই। গরুটা যা পারে করুক, পাগল হলেও মরার সাহস ওর নেই। আহামক ছেলে কোথাকার, যা পারে করুক, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। তারা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তাদের পদশব্দ মিলিয়ে যেতেই প্রফুল্ল বন্ধ দরজায় কান দিয়ে বসে রইল, যেন সে জানে এখন তাকে ডাকতে আসবে। এমন সময় নিঃশব্দ বারান্দা থেকে ভেসে এলো সেই পরিচিত শীষের শব্দ। শরীরটা কেঁপে উঠল প্রফুল্লর। মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল। প্রায় উল্লাসের সঙ্গে সে বলে উঠল, ওই তো, ওই তো এসেছে, ওই তো এসেছে। দেখেছো তোমরা? এসে গেছে, আমার মৃত্যু এসে গেছে। আমার মৃত্যু আমায় নিতে এসেছে, ও এসেছে। তখনই ঘরের বাইরে থেকে প্রতিধ্বনির মতো ভেসে এলো সেই ফ্যাঁসে কণ্ঠ। কিন্তু কিন্তু তোমায় যে আমি দেখতে পাচ্ছি না। কোথায় 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 তুমি? তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন? মৃত্যু কি দেখা যায়, তাকে অনুভব করতে হয়। এসো, সেই কুয়োটার সামনে এসো। সেখানে মৃত্যু তোমার জন্যে অপেক্ষা করছে।
রাত্রির নিস্তব্ধতা চিরে আবারও শোনা গেল সেই ভয়ঙ্কর হাড় কাঁপানো শীষের শব্দ। প্রফুল্ল চোখের দৃষ্টি নিস্তেজ হয়ে এলো। সে যেন এক অদৃশ্য শক্তির টানে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। নিঃশব্দে ঘরের দরজা খুলল, তারপর মন্ত্রমুগ্ধের মতো সেই শীষের শব্দ অনুসরণ করে সে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির পিছনের দরজা খুলে পা টিপে টিপে কুয়োর দিকে এগিয়ে চলল। বাড়ির এই দিকটা চিরকালই অন্ধকারে ডুবে থাকে। এখানে কোনো আলোর ব্যবস্থা নেই। সন্ধ্যের পর কেউ এই দিকে এলে হাতে আলো না নিয়ে আসে না। কুয়োর সামনে এসে প্রফুল্ল থামল। মৃত্যু প্রহরের নীরবতায় বাতাস যেন স্তব্ধ হয়ে আছে। গাছের পাতাও নড়ছে না। চারপাশে গাঢ় অন্ধকারে ঢেকে আছে সবকিছু। আকাশে চাঁদকে ঢেকে রেখেছে ধূসর মেঘের আস্তরণ। দূরে কোথাও থেকে শোনা গেল শেয়ালের ডাক। একটা রাতচরা পাখি ডানা ঝাপটিয়ে প্রফুল্লর মাথার ওপর দিয়ে উড়ে অন্ধকারে মিলিয়ে গেল। প্রফুল্লর কানে তখনও ভেসে আসছে সেই পরিচিত শীতল শীষের শব্দ। ঠিক তখনই ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর বলল, এসো, কুয়োর কাছে এসো। এই কুয়োর গভীরে মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে। এসো, এসো প্রফুল্ল, এসো। এই যে এবার নিচে ঝাঁপ প্রতিধ্বনিতে কুয়োর জল ছলছল করে উঠল। প্রফুল্ল চোখ আধ বোঝা। এমন সময় প্রফুল্লর মনের ভিতর থেকে একটা আওয়াজ দৃঢ় কণ্ঠে বলে উঠল, প্রফুল্ল, কি করছিস তুই? তোর এত সুন্দর জীবন তুই শেষ করে দিচ্ছিস? তোর জীবনে অভাব কিসের ছিল বলতো? শুধু টাকার। এখন তো আর কোনো অভাবই নেই প্রফুল্ল। এখন তুই যা ইচ্ছে তাই করতে পারবি। সম্মান, ভালোবাসা, সুখ সবই কিনে নিতে পারবি। তুই এত বোকা? এমন একটা জীবন এভাবে শেষ করে দিতে চাইছিস? প্রফুল্ল চোখ হঠাৎ বড় হয়ে গেল। এক ঝটকায় হুঁশ ফিরে এলো তার। বুঝতে পারল সে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। কানে আর কোনো শীষের শব্দ নেই, কণ্ঠস্বরও মিলিয়ে গেছে। না 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 না, আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না, আমাকে বাঁচাও, আমি মরবো না। তাড়াতাড়ি পাঁচিল থেকে নেমে আসতে চাইল প্রফুল্ল, কিন্তু তার পা যেন পাঁচিলে আটকে গেল। সেই থমথমে চাপা কণ্ঠ কুয়োর ভেতর থেকে বলে উঠল, হলো প্রফুল্ল? তুমি তো মৃত্যু কিনেছিলে, তবে এখনো বাঁচতে চাইছ কেন? না, আমি মরতে চাই না। আমার আমার আর কোনো দুঃখ নেই। যদি যদি দুঃখ আসে তাহলেও আমি লড়াই করে বাঁচতে পারবো। এভাবে আমি হেরে যাব না, না, কখনোই নয়। অনেক দেরি হয়ে গেছে প্রফুল্ল। তোমার জীবন না নিয়ে আমি এখান থেকে কিছুতেই ফিরে যেতে পারবো না। মৃত্যু একবার কিনে নিলে তুমি তা ফেরত করতে পারবে না প্রফুল্ল। নিয়ম অনুযায়ী আজ
কুয়োর জলে বুদবুদের সৃষ্টি হলো। তারপর সেই জল থেকে উঠে এলো দুটো কালো হাত। ধীরে ধীরে সেই বিকট ছায়ামূর্তি নিজের সম্পূর্ণ শরীর ধারণ করল। তার অন্ধকার চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠল। শীষের শব্দটা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। প্রফুল্ল নিজের কান দুটো চেপে ধরে বলল, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। ছায়ামূর্তি এবার ধীরে ধীরে নিজের মুখ প্রফুল্লর মুখের সামনে এনে বলল, তুমি তো নিজেই বলেছিলে দুঃখ নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, তাহলে মরো। মুহূর্তের মধ্যে ছায়ামূর্তিটি প্রফুল্লর গলা টিপে ধরল। যন্ত্রণায় কাতর হয়ে উঠল প্রফুল্ল। শেষবারের মতো শীষের শব্দটা কানে বাজল তার। সেটা যেন এখন আরো বেশি তীক্ষ্ণ, দীর্ঘ আর অমানবিক মনে হলো। ছায়ামূর্তিটি প্রফুল্লকে টেনে নিল কুয়োর অন্ধকারে। জলে পড়ে প্রফুল্লর অসহায় দেহ ছটফট করতে লাগলো। কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপর কুয়োর জল সম্পূর্ণ স্থির হয়ে গেল। কিছু বুদবুদ ভেসে উঠল, তারপর সেটাও মিলিয়ে গেল। চারিদিকে নেমে এলো পিন পতন নিস্তব্ধতা। ফাঁকা প্রান্তরের মাঝে সেই অদ্ভুত বাড়িটির দরজার সামনে দাঁড়িয়ে অস্বস্তি বোধ করছিল প্রণব। কাঠের দরজায় ঝোলানো বিজ্ঞপ্তিটি যেন অদ্ভুতভাবে চোখে বিঁধছে তার। এখানে মৃত্যু বিক্রি হয়, এটা আবার কেমন কথা? তবে মৃত্যুর প্রয়োজন তারও আছে। হতাশাগ্রস্ত জীবন সে আর চায় না। ঠকঠক করে দরজায় শব্দ করল প্রণব। মুহূর্তের মধ্যেই দরজাটা খুলে গেল। বছর 25-এর এক যুবক দাঁড়িয়ে আছে সেখানে। গম্ভীর মুখ, চোখে কোনো অভিব্যক্তি নেই। ঠান্ডা স্বরে সে বলল, কি চান? আচ্ছা, এই নোটিশটা কি সত্যি? আপনি মৃত্যু কিনতে এসেছেন? তাহলে আসুন, আমার সঙ্গে আসুন। প্রণব এক মুহূর্তের জন্য কি যেন ভাবল, তারপর যুবকটির সঙ্গে ভেতরে প্রবেশ করল। অন্ধকারে ঢাকা বাড়ির ভেতরটা নীরব, শুধু কোথাও থেকে যেন এক টানা একটা ঘড়ির টিকটিক শব্দ আসছে। যুবকটি দরজাটা ভেতর থেকে বন্ধ করে তাকে নিয়ে গেল একটি ঘরে। ঘরটার মাঝখানে রাখা টেবিলের ওপর একটা টিমটিমে বাতি জ্বলছে। তার ম্লান আলোয় দেখা গেল চেয়ারে বসে আছেন একজন সুপুরুষ ভদ্রলোক। পরিপাটি কালো পোশাকের সঙ্গে মুখে রহস্যময় হাসিটা বেশ অদ্ভুত লাগল প্রণবের। যুবকটি তাকে ভদ্রলোকের সামনে চেয়ারে বসতে ইঙ্গিত করে নিজে সেই ঘর থেকে চলে যাচ্ছিল। ভদ্রলোক মৃদু গলায় তাকে পিছু ডাকলেন। প্রফুল্ল, নোটিশটা ঠিক করে লিখেছ তো? প্রথমাকে বারবার বলার পরও তো কাজটা হচ্ছিল না। লিখেছি, বাকি সব একই আছে, শুধু একটা কথা যোগ করেছি। আমাদের এখানে মৃত্যুর শতভাগ সাফল্যের নিশ্চয়তা রয়েছে। আমি এখনই গিয়ে টাঙিয়ে দিচ্ছি। ভদ্রলোক ইশারা করে প্রফুল্লকে চলে যেতে বললেন। তারপর প্রণবের দিকে তাকিয়ে কোমল স্বরে বললেন,
বলুন, আপনার কি সাহায্য করতে পারি? এখানে কি সত্যি ভদ্রলোকের মুখে রহস্যময় একটা হাসি ফুটে উঠল। শান্ত গলায় তিনি বললেন, হ্যাঁ, এখানে মৃত্যু বিক্রি হয়।